দর্শক, যেমনটা দেখছিলাম শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওডিআই সিরিজ। সেই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করতে চাই। স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। পিয়াল, শুভ সকাল। আপনার সাথে সেদিনও কথা হচ্ছে যে এই ম্যাচে কি কি চ্যালেঞ্জ থাকছে। এখন একেবারে আমরা ফাইনাল ডেতেই পৌঁছে গেছি। কালকে তো সকাল 11টার দিকে ম্যাচ। এই যে খেলাটাকে 11টায় আনা হয়েছে, যদিও আমরা জানতাম দুপুরের দিকে হয়তো ম্যাচটা হতো, এটা কি উইকেটে কোনো প্রভাব ফেলবে? না, যেটা বললো যে আমরা জানি, সবাই জানে যে এনার্জি সেভিং, মানে আমাদের যে ফুয়েল কিংবা যে ক্রাইসিস গুলো চলছে সেই কারণে এটা করা হয়েছে। আমার মনে হয় যে এটা যেহেতু এই সময়টাই বৈশাখের এই রোদ, কালকে কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেটার এবং কোচও মানে একটু উষ্ম প্রকাশ করেছে যে এই বৈশাখের মানে রোদে তাদের জন্য একটু অবশ্যই অস্বস্তির ব্যাপার। তবে আমাদের জন্য তো এটা হওয়ার কথা না, কারণ আমরা আর কিছুদিন ধরে আমরা কিন্তু এই মাঠে এই সময়টাতে আমরা প্র্যাকটিস করছি, আমাদের দল প্র্যাকটিস করছে। প্রথমে আপনার ফিটনেস ট্রেনিং ছিল, তারপরে স্কিল ট্রেনিং, সব মিলে আমাদের কাছে যতটা ফ্যামিলিয়ার ততটা কিন্তু তাদের কাছে না। আসলে নিউজিল্যান্ডের এই দলটা যদি আমরা বলি, বারবার আমাদের কোচও কিন্তু বললেন যে এটা আসলে তিনি মানতে রাজি না যে এটা দ্বিতীয় সারির দল, কিন্তু তিনি হয়তো ক্যামেরার সামনে এটা বলবেন না। তবে এটা তো ঠিক, যেই দলের নাকি 15-17 জন আসলে আপনার সেন্ট্রাল কন্ট্রাক্টের যারা নেই এই মুহূর্তে সাদা বলে, তাদের বাদ দিয়ে যাদের আনা হচ্ছে, এটা আসলে তাদের একটা অন্তর্বর্তীকালীন দলই বলা যায়। এবং আমরা জানি যে টম লাথাম তিনি কিন্তু মানে নিউজিল্যান্ডের এমন একজন ক্যাপ্টেন, তাকে আসলে যে কোনো সময় এই ধরনের পরিস্থিতিতে ক্যাপ্টেন্সি করতে বলা হয়। মানে সব দল নিয়মিত অধিনায়করা যখন আনঅ্যাভেলেবল থাকেন তখন কিন্তু তাকে আসলে আপৎকালীন ক্যাপ্টেন আসলে তাকে বলা যায় ইন্টার্ম ক্যাপ্টেন টম লাথাম। সব মিলিয়ে নিউজিল্যান্ডের এই দলটা কিন্তু মানে আমাদের জন্য আসলে মেঘ না চাইতেই বৃষ্টির মতন একটা ব্যাপার নিয়ে আসছে, যে আমাদের চাচ্ছিলাম আসলে র্যাঙ্কিং এ রেটিং পয়েন্ট আরেকটু বাড়াতে, এবং এই 3টি ম্যাচ যদি আমরা তাদেরকে হারাতে পারি তাহলে কিন্তু আমাদের রেটিং পয়েন্ট 79 থেকে আপনার 85-তে চলে যাবে, এবং ইংল্যান্ডের সাথে যারা 8-এ আছে তাদের সঙ্গে 2 পয়েন্টের মতন ব্যবধান থাকবে। তো সব মিলে এই সুযোগটাই আসলে মানে একটা দারুণ সুযোগ। আর আমরা কিন্তু, আমার যেটা মনে হয় যে আমরা যদি কয়েকটা সিরিজ খেয়াল করি, পাকিস্তানও দেখেন, আমাদের এই যারা নাকি বাংলাদেশে আছে, বাংলাদেশটাকে আসলে তারা কিন্ডার গার্ডেনের মতন একটা বানিয়ে ফেলেছে। তারা সবাই তাদের নতুন নতুন ছেলে বলেন কিংবা যাদের অফ ফর্মে থাকেন তাদেরকে এখানে পাঠিয়ে দেয়, এবং দেখা যায় যে তারা এখান থেকে আসলে গেইন করে নিয়ে যায়, শিক্ষা সফরে এসে কিছু পেয়ে যায়। তো আমার মনে হয় যে এই মিথটা ভাঙার জন্য বাংলাদেশের আসলে একটা সুযোগ এবং সময় এসেছে স্পষ্ট জবাব দিতে বিশ্ব ক্রিকেটের কাছে যে আমরা কিন্তু আসলে ওই দল তোমরা ভেবো না। এবং আপনি দেখেন, খেয়াল করেন, আমি যে কনসার্নের জায়গা যে 11টার সময় যে খেলা, আপনি দেখেন লাস্ট সিরিজেও আমরা দেখেছি যে রোজার কারণে হয়তো গ্যালারিতে ওরকম দর্শক ছিল না, এবং এই সিরিজে আমি আশা করছি যে কিছু দর্শক আরো বাড়বে। এবং অনেক দিন কিন্তু আমরা দেখি না ওই সিনটা, যে মিরপুর স্টেডিয়াম ফুল গ্যালারি ফুল হাউসে ওইটা। তো সব মিলিয়ে আমার মনে হয় যে নতুন সভাপতি এসেছেন, এটা তাকে চ্যালেঞ্জ বলবো না, বাট এটা তার জন্য একটা বাড়তি কাজ হইতে পারে, যে এই গ্যালারিকে আকর্ষণ করার জন্য, মানে গ্যালারি ভরার জন্য, এই খেলাটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে মানে কিভাবে আসলে সবার কাছে পৌঁছে দেয়া বা মাঠে আবারও দর্শক সেইভাবে ফেরানোর জন্য, যদিও সময়টা আসলে 11টা, কিন্তু ফ্রাইডেতে ম্যাচ, সো দর্শক আসার একটা ভালো সুযোগ আছে। যেটা আসলে আপনি বলছিলেন যে অ্যাডহক কমিটির সভাপতি তামিম, তার অধীনেই এবার প্রথম সিরিজ মাঠে গড়াচ্ছে। যদিও ফিল সিমন্স বলছেন যে তিনি আসলে তার টেনিয়রে 3 জনকে দেখে ফেলেছেন, কিন্তু সেটার আসলে কোনো প্রভাব, বা তিনি অবাক হচ্ছেন না। তিনি হয়তো বাংলাদেশের কালচারটা জানেন, সেই কারণে অবাক হচ্ছেন না। কিন্তু আসলে কি কোনো প্রভাব পড়ে না? কারণ সভাপতিগুলো যেভাবে চেঞ্জ হয়েছে, পুরো বোর্ড চেঞ্জ হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে আসলে প্রভাব পড়ে না কিনা সেটা তিনি বলেছেন প্রভাব পড়ে না, এবং তিনি একটা সহজ সরল কথা বলে দিয়েছেন, একদম আন্তরিক প্রফেশনাল জায়গা থেকে যা বলে দিয়েছেন যে এটা পড়ে না। বাট এটা কি পড়ে না, এটা তিনি হয়তো ক্যামেরার সামনে বললেন না, কিন্তু অবশ্যই পড়ে। আপনি দেখেন, তিনি কিন্তু এসেছেন ফারুক আহমেদের ওই বোর্ডের সময়, এবং তাকে নিয়ে আসা হয়েছে হাতুরু সিংকে এমন ভাবে, মানে হঠাৎ করে বদলি করে তাকে নিয়ে আসা হয়েছে তড়িঘড়ি করে, এবং সেখানে তিনি পিএসএল এর একটা ফ্রাঞ্চাইজির কোচ ছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ফিল সিমন্সের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, ওই সময়টা তাকে নিয়ে আসা হয়েছে। এবং তিনি যাকে নিয়ে আসেন নিয়োগকর্তা, তাকে তিনি দেখলেন যে কিছুদিন পর নয় আরেকজনের সাথে বসলেন, তিনি প্ল্যানিং করলেন, আবার নতুন একজন আসলেন। অবশ্যই এটা হয়, তবে আমি ফিল সিমন্সকে আমি যেটা মনে হয়, তিনি ষাটোর্ধ একজন মানুষ। এবং আপনি যদি খেয়াল করেন, এই মুহূর্তে টেস্ট প্লেয়িং নেশন যাদের কোচ আছে, সবচেয়ে বয়স্ক কোচ কিন্তু আমাদের 80-র দশকের মানুষ। এবং এই কোচিং স্টাফে তার যতটা না প্রভাব, মানে তার যতটা ইম্প্যাক্ট, তার চেয়ে কিন্তু আমাদের লোকাল যে কোচরা আছেন, বিশেষ করে সালাউদ্দিন, তার
প্রভাবটা এবং ইয়েটা অনেক বেশি। সুতরাং আমি মনে করি যে তার ইম্প্যাক্ট এবং সব মিলে কিন্তু আসলে তিনি আসল মুখ ফেস না এখানে। তো এটাও তারপরে আমার মনে হয় যে ইফেক্ট পড়ে। এবং আপনি যেটা বললেন যে নিউজিল্যান্ডের এটা দ্বিতীয় সারির দল না, আমি নিশ্চিত না তার কাছে, এই টিম ম্যানেজমেন্টের কাছে নিউজিল্যান্ডের যে এই নতুন দল, এটা কিন্তু একটা অচেনা আতঙ্ক তৈরি করে। এবং এই নতুন দলের যারা আসছে, এই দলের যারা বিশেষ করে, এদের কি লেটেস্ট কোনো ভিডিও তাদের কাছে আছে কিনা আমি নিশ্চিত না। বাংলাদেশ তো আসলে আমরা দেখি যে যারা খুব ভালো খেলছে প্রফেশনাল ক্রিকেট, তাদেরও ভিডিও খুব একটা থাকে না, বিপদে পড়ে তারপর অ্যানালিসিস শুরু করে, সেটা আমরা সবসময় দেখি। উইকেট নিয়ে একটা কথা হচ্ছে যে প্লাসিড উইকেট হতে পারে, সেক্ষেত্রে তো বোলাররা আসলে কম সুবিধা পাবে। আমরা এই মুহূর্তে বলছি আমাদের বোলাররা বেশ ফর্মে আছে, সেই ফর্মটাকে নিশ্চয়ই তারা এই সিরিজে টেনে নেওয়ার চেষ্টা করবে। সেই জায়গায় যদি আসলে স্পোর্টিং উইকেট না হয়, সেটাকে একটু ব্যাকফুটে ফেলে দিবে কিনা, আবার আমাদের যে ব্যাটাররা সেই ফায়দাটাই বা কতটা নিতে পারবে। দেখেন, নিউজিল্যান্ডের যে দলটা আসছে, এই দলের সঙ্গে উইকেট নিয়ে আমার মনে হয় যে নিশ্চিতভাবে এই সিরিজে আমরা ফেভারিট। এবং যে দলটা আসছে তাদের সঙ্গে আপনার কৌশলের কারণে আমার মনে হয় যে উইকেটের জন্য আমাদের নির্ভর করবে না। হয়তো পেসাররা, আপনি যেটা বললেন যে সকালের দিকে তারা একটু সুবিধা পাবে, উইকেটটা শক্ত থাকবে এবং সব মিলে তাদের এবং আমরা কিন্তু খেয়াল করছি যে আমাদের পেসাররা এবং বোলাররাই কিন্তু আমাদের ম্যাচ রিসেন্টলি জেতাচ্ছেন। এবং সব মিলিয়ে কিন্তু পেসারদের উপরে যে ইয়েটা, ওইটা আমার মনে হয় যে উইকেটে কোনো ভ্যারি করবে না। আমাদের যে স্ট্রেংথ আছে তাতে নিউজিল্যান্ডের এই দলের সঙ্গে আমরা নিশ্চিতভাবে ফেভারিট বললাম। এবং অবশ্যই আমাদের 3-0 তে জেতা উচিত। সে নিলেই আমরা জিততে চাই, কারণ আপনি যে রেটিং পয়েন্টের কথা বলেছেন, হয়তো র্যাঙ্কিং এর চেঞ্জটা এই ম্যাচেই, এই সিরিজেই হবে না, কিন্তু পরের সিরিজে হতেই পারে। সেই সুযোগটা তো আসলে নিতেই হবে বাংলাদেশকে। আমরা একটু একাদশ নিয়ে যদি কথা বলি, এর আগে আপনার সাথে বলেছি যে পাকিস্তানের বিপক্ষে যে স্কোয়াডটা সেটাই তো আছে, সেই একাদশটাই থাকবে কিনা। লাস্ট যেবার নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ খেলেছিল, নেলসনের সৌম্য সরকারের একটা দুর্দান্ত ইনিংস ছিল, 150 রানের উপরে ছিল, যদিও সেই ম্যাচটা বাংলাদেশ হেরেছে। সেই স্মৃতিটাকেও টেনে কি সম্মুখে দেখা যেতে পারে কিনা, যদিও আপনার আগেই প্রেডিকশন ছিল যে সম্মুখে হয়তো দেখা যাচ্ছে না। না, সেটাই, আপনি ওই সৌম্য মানে একটা স্মৃতির ব্যাপার আর কি। তো সেই স্মৃতি মনে হয়, আমার মনে হয় না তাকে এই প্রথম 2টা ওয়ানডেতে আমরা দেখতে পাবো। যেটা হয় আর কি, কেউ খারাপ করলে হয়তো বা তাকে থার্ড ওয়ানডেতে দেখা যেতে পারে। এবং নিশ্চিতভাবেই ওইটা যদি খারাপ করে, পরে আবার বলা হবে যে সৌম্য তো অনেক সুযোগ পেয়েছে, রান পায় না। এবং তার দুঃখ, এই নিউজিল্যান্ডের সঙ্গে 3 বছর আগে কিন্তু তিনি ওই সিরিজটাতে ছিলেন এবং একটি ম্যাচে 0 করার পরে কিন্তু তাকে আর সুযোগ দেওয়া হয়নি। তো সৌম্যকে নিয়ে আমার মনে হয় যে সৌম্য একটা ব্যাড লাকই বলতে পারবে। এবং তার এই ব্যাপারে আসলে এক একজন এক একভাবে এসে যুক্তি দেয়। কেউ বলে যে ঘরোয়া ক্রিকেটে রান পায় নাই, আবার কেউ বলে যে তিনি তো সেই কবে রান পেয়েছে, ইয়ে পায় না, মানে একটা যুক্তি খাড় করে দেয়। আমার মনে হয় যে সৌম্য সরকার, এই রিসেন্ট অনুশীলন একটা ম্যাচ হয়েছিল মিরপুরে, সেখানে কিন্তু আপনার সৌম্য ওই যে দল, 2টা দলে ভাগ করে খেলা হয়েছিল। তো আমরা দেখেছি যে প্রথম যে দলটা ব্যাটিং করেছে সেই দলে কিন্তু মোটামুটি যারা খেলবেন প্লেইং 11-এ তাদেরকে রাখা হয়েছে, সেখানে সৌম্য ছিল না, সৌম্য পরের ইয়েতে ছিল এবং সে 50 করেছিল। এবং আমাদের সাইফ কিন্তু আপনার ওই ম্যাচটাতে কিন্তু আপনার 150 মতন রান করেছে। তো সব মিলে আমার মনে হয় যে তারা একটা, আমি শুনেছি যে টিম ম্যানেজমেন্ট ওপেনিং পেয়ারটা একদম সেটেলই করে ফেলেছে, যেখানে তানজিদ তামিম এবং সাইফ খেলবেন এবং এটা নিয়েই তারা এগোতে চান বিশ্বকাপে। সম্মুখে হয়তো ওই যে ব্যাকআপ কোনো বিদেশি ট্যুরে বাউন্স উইকেটে হয়তো খেলানো হবে, একটি ম্যাচ খারাপ খেললে, 2টি ম্যাচ খারাপ খেললে আবার বাদ দেওয়া আরে হবে। এরকম আসলে থাকে, আমরা তো দেখেছি যে বড় দলগুলোতে আসলে দেখে অভ্যস্ত যে কোনো প্লেয়ার হয়তো দিনের পর দিন বেঞ্চে বসে আছে, কিন্তু বিশেষ কোনো ম্যাচে তাকে নামিয়ে দেওয়া হয়, তিনি পারফর্ম করেন। কিন্তু আমাদের বেলা আবার উল্টো হয়, আমাদের উল্টো একটু হয়, সময় লাগে, confidence হয়, সেই confidence জায়গা হয়। থেকে আবার দীর্ঘদিন বসে থাকলে তার কনফিডেন্স লেভেলও নিচে নেমে যায়। বোলিং সাইড নিয়ে একটু কথা বলতে চাই। গতকাল যখন আসলে নাহিদ রানা প্রথম প্র্যাকটিস করতে নেমেছে, সবার আসলে ফোকাসটা ছিল তার দিকেই, কারণ সে এই মুহূর্তে বেশ ভালোই ফর্মে আছে। এই ফিল সিমন্স বলছিলেন যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা বাংলাদেশ খুব ভালোভাবে ম্যানেজ করবে। আমরা তাসকিনের বেলায় দেখেছি, যখন তাসকিন খুব ভালো করছে প্রত্যেক ম্যাচে তাকে নামিয়ে দেওয়া হয়েছে, এবং আমরা ভাইটাল দিনগুলোতে এখন তাকে আমরা পাই না খুব স্বাভাবিকভাবে। সেই জায়গায় মনে হয় কিনা যে নাহিদ রানার ব্যাপারে বলছেন বটে, কিন্তু আসলে মেনটেন করতে পারবেন? সেটা আপনি যেটা বললেন যে আপনি এই সিরিজটাই দেখেন, এই সিরিজে নিউজিল্যান্ড তাদের সব ক্রিকেটারকে আইপিএল এবং পিএসএল এর জন্য ছেড়ে দিয়েছে। আর আমরা কি করলাম, আমরা 5 জন ক্রিকেটারকে, 6 জন ক্রিকেটারকে ডেকে নিয়ে আসলাম পিএসএল থেকে এবং তাদের দিয়েই খেলানো হবে। আপনি যদি দেখেন নিউজিল্যান্ডের যে এ দলটা খেলেছিল 2025-এর মার্চে সম্ভবত, এই সময়টাতে সিলেটে এবং মিরপুরে খেলেছিল, সেই দলের 6-7 জন কিন্তু তারা এই ন্যাশনাল টিমে নিয়ে আসছে। তার মানে তাদের প্ল্যানিংয়ে ছিল এই দলটাকেই তারা পাঠাবে। এবং আমরা কি করলাম, আমরা ওই এ দলে যাদেরকে খেলালাম তাদেরকে কিন্তু কেউই, মানে মাইদুল অঙ্কন বোধহয় খেলেছিলেন, তার বাদে কিন্তু কেউ নাই। নাইম শেখকে খেলিয়েছিলাম আমরা, তারপর বিজয়কে খেলিয়েছিলাম,
সোহানকে খেলিয়েছিলাম, ক্যাপ্টেন ছিল, তাহলে আমাদের পরিকল্পনাটা কি? আমরা এই পরিকল্পনাটা নিয়ে এগোতে পারি না। এক একজন এসে এক এক রকম করে। টি-20-র জন্য ওয়ানডে ক্রিকেটারদের খেলায়, ওয়ানডে ক্রিকেটারদের টেস্ট খেলায়, সব মিলে আমাদের মনে হয় যে এই প্ল্যানিং এর জায়গাটা আমাদের সিলেক্টরদের এবং টিম ম্যানেজমেন্টের আমরা খুব 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 গভীরভাবে ভাবি না। কিন্তু আপনি যে কথা বলেন যে পিএসএল থেকে প্লেয়ারদের আনা হয়েছে, সেটার তো আসলে স্পষ্ট ব্যাখ্যা আছে। হাবিবুল বাশার সুমন বলেছেন যে এই মুহূর্তে আসলে তারা পুরো টিম নিয়ে একদম ফুল ইনফর্ম টিম নিয়েই তারা খেলতে যায়। কোনোভাবেই ছোট দল না বড় দল সেটা তারা দেখবে না, কারণ রেটিং পয়েন্ট, র্যাঙ্কিং সেটা খুবই জরুরি। তো সেই জায়গা থেকে তো ঠিক আছে, কারণ নিউজিল্যান্ডের সেই কনফিডেন্স আছে, তাদের হয়তো একটা ম্যাচ বের করে নিয়েও যেতে পারে এই দল, বা না নিলেও তাদের আসলে প্রবলেম। তাদেরকে আমরা সবসময় দেখি তারা যে কোনো পরিস্থিতি তাদের এক্সপেরিমেন্ট বা তারা সেভাবেই খেলে। কখনোই এমন না যে খুব বেশি তাদেরকে মনে হয় যে প্যানিক বাটন প্রেস করে দিয়েছে। সেই জায়গা থেকে তো আমাদের আসলে এরকমই, কারণ আমাদের তো আসলে কিছু নেই খুব না, একটা। বললাম না যে যুক্তি, কিন্তু আপনি কোনো কিছু করতে গেলে আপনি যুক্তি আপনার মতন করে সাজিয়ে নিতে পারেন। আপনি দেখেন নিউজিল্যান্ডের অবশ্যই এই দলে আমরা কোনো এক্সপেরিমেন্ট করবো না, আমাদের সেরা দলটাই খেলবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর আগেও তো আমরা দেখেছি আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এদের সঙ্গে আমাদের সেই জিম্বাবুয়ের বিপক্ষে সেই দুর্বার দল নামিয়েছি। তো আমরা কোনো ধরনের আসলে ওই যেটা বললাম যে গভীর পরিকল্পনা, রিস্ক নিতে চাই না, এবং আমাদের গভীর ধারণাও নাই। এক একজনের লিবু ভাইয়ের একরকম করে গিয়েছেন। সুমন ভাই কি ভাবছেন আমি জানি না এখনো, হয়তো তার লেগেসিটাই তিনি বহন করবেন। তো আমার মনে হয় যে ওই সাহসটা আমাদের নাই। হাবিবুল বাশার সুমন একটা কথা বলেছেন যে তারা আসলে দলটা দেওয়ার পরেই তাদের আর কোনো কাজ থাকে না। তিনি আসলে টিম ম্যানেজমেন্টের অংশ হওয়ার একটা কথা বলেছেন যে নির্বাচকদেরও উচিত যে দলটা কেমন হবে সেই ব্যাপারে একটা ইনপুট দেওয়া। এটা কি আসলে জরুরি কিনা? কারণ আমরা সবসময় দেখি যে তারা দল দেয়, কিন্তু তারা যে বিবেচনায় দেয় একাদশ নামে অন্য একটা, সব ওপেনার ঢুকায় দিচ্ছে। হ্যাঁ, তো সেটা আসলে ঠিক কিনা বা এই চাওয়াটা আসলে কতটা যৌক্তিক? না, অবশ্যই তাদের টিম ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? টিম ম্যানেজমেন্ট বলতে কিন্তু ক্যাপ্টেন, কোচ থাকবেন এবং সিলেক্টর যিনি থাকেন ট্যুরে তিনি থাকবেন। যদিও তারা আসলে সেভাবে যদিও থাকে না, তবে আপনি দেখেন আমি যেটা বলছিলাম বারবার যে একটা দল তখনই আপনার একটা জায়গায় চলে যেতে পারে। আপনার যদি হাতুরা সিং এর ব্যাপারটা দেখি, দেখেন তার যে গার্ড ছিল তিনি কিন্তু টিম সিলেকশন 11 সব জায়গাটাই তার মূল্যবোধ কিংবা মূল্যবান মতামত রাখতেন আর কি, এবং তিনি খুব স্টাডি করতেন প্রতিপক্ষ নিয়ে করতে নিয়ে। তো এইখানে কিন্তু আপনার আমরা যেটা সিমন্সের সঙ্গে আমি যতটুকু দেখেছি তাকে, আমার মনে হচ্ছে তার ওইখানে ল্যাকিং আছে, এবং তিনি ওইখানে কতটা কথা বলতে পারেন 11 সাজাতে গিয়ে, সেইখানে একজন ক্যাপ্টেনের প্রচন্ড ভূমিকা থাকে। ক্যাপ্টেন এইখানে মিরাজ রয়েছেন। আমার মনে হয় যে মিরাজের ব্যাপারটাই দেখেন, মিরাজ কিন্তু লিটন যেভাবে তার একটা ক্রিকেটারকে সিলেক্টরের সঙ্গে লড়াই করে প্রায় বলা যায় যে ইয়ে করতে, আমরা শামীমের বেলায় দেখেছিলাম মিরাজ কি সেভাবে সৌম্যর ব্যাপারে বলেছে। তিনি প্রেসের সামনে এসে বলছেন যে তিনি ঘরোয়া ক্রিকেটে রান পায় নাই, এই জন্য হয়তো তাকে 11-এ নামানো হচ্ছে না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে অবশ্যই টিম ম্যানেজমেন্ট যারা আমরা যেটা ভাবি, এবং এখানে সিলেক্টরদের অবশ্যই মতামত থাকতে হবে, কিন্তু সিলেক্টরও কিন্তু এইভাবে করে তার যুক্তিটা উপস্থাপন করতে হবে যে কেন তিনি এইখানটায় এই ক্রিকেটারকে নিতে চাচ্ছেন এবং কেন, কারণ তারাই তো আসলে দেখে যে সেই ক্রিকেটার কিভাবে নিজেকে প্রস্তুত করছেন। খুব ছোট্ট করে একদম এক লাইনেই জানতে চাইবো, টস জিতলে কি নেওয়া উচিত? টস জিতলে আমার মনে হয় যে আমাদের ব্যাটিং নেওয়া উচিত, কারণ নিউজিল্যান্ড যদি একবার আপনার 250-র উপরে রান করে ফেলে তাহলে কিন্তু চাপটা আমাদের উপর পড়বে। আমাদের মেন্টাল ব্যারিয়ার আসলে মানে সেই জায়গা থেকে আমরা কখনোই বেরোতে পারছি না। ওডিআইতে আমরা 250 রানকেও ভয় পাচ্ছি চেস করতে গিয়ে। সেই জায়গাটা থেকে নিশ্চয়ই বাংলাদেশ বেরিয়ে আসবে, 350 রান হবে এরকম একটা কিছুই আমরা নিশ্চয়ই দেখবো, কারণ আমরা উইকেটের চরিত্র বদলে গেছে তেমনটাই দেখেছি পাকিস্তানের বিপক্ষে। দেখা যাক, আসলে সে নিয়ে তো আমরা আলোচনা করবোই। সঞ্জয় সাহাবিয়াল, অসংখ্য ধন্যবাদ।